রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা আসন্ন, ওয়াশিংটনের বিরুদ্ধে শক্ত অবস্থান রিয়াদ ও আবুধাবির। ইরানের প্রেসিডেন্টকে ফোনে সমর্থন সৌদি যুবরাজের। 4 মাসের মাথায় দ্বিতীয়বার মস্কো সফর সিরিয়ার প্রেসিডেন্টের। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর বিমান দুর্ঘটনায় নিহতের পেছনে নাশকতার অভিযোগ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। সর্বশেষ বুধবার ইরানের বিরুদ্ধে হামলা চালানোর কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ইরানের উদ্দেশ্যে বলেছেন, হয় আমাদের সাথে চুক্তি করো, নয়তো হামলা মোকাবেলা করো। অপরদিকে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার সৌদি যুবরাজ ও দেশটির মূল শাসক মোহাম্মদ বিন সালমান টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে। সৌদি যুবরাজ এই সময় ইরানের নেতাকে বলেছেন, ইরানে আক্রমণের ক্ষেত্রে সৌদি আরবের আকাশ, ভূমি ও সমুদ্র ব্যবহার করতে দেবে না যুক্তরাষ্ট্রকে। এর আগে সোমবার সংযুক্ত আরব আমিরাত এক বিবৃতিতে একই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বুধবার ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইরানের উদ্দেশ্যে বলেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, পারমাণবিক ইস্যুতে দ্রুত আলোচনার টেবিলে আসো। তোমাদেরকে পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে দেয়া হবে না, এটা নিশ্চিত থাকো। এ বিষয়ে যত দ্রুত তোমরা আমাদের সাথে চুক্তি করবে, ততই তোমাদের জন্য ভালো। ট্রাম্প বলেন, আমি আবারও আগের মতোই বলছি, মেক আ ডিল উইথ আস। ট্রাম্প এর আগে মধ্যপ্রাচ্যে বিমান বাহিনীর রণতরী মোতায়েনের নির্দেশ দিয়ে বলেছেন, যে কোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আমাদের বিশাল সামরিক বাহিনী। ট্রাম্পের হুমকির জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বুধবার বলেছেন, ইরানের দেশপ্রেমিক বীর সেনাবাহিনী অস্ত্রের বোতামে আঙ্গুল রেখে বসে আছে যে কোনো সময় আগ্রাসনের জবাব দেওয়ার জন্য। যুক্তরাষ্ট্র যদি আমাদের পরীক্ষা করতে চায় তাহলে হামলা করুক, কিন্তু আমরা তাদের সাথে কোনো অমর্যাদাকর চুক্তি করব না। ইরানের কর্মকর্তারা বলেছেন, আগে ইসরায়েলের পারমাণবিক বোমা ধ্বংস করা হোক এবং ইসরায়েলের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা কেড়ে নেওয়া হোক, তারপর আমাদেরকে পারমাণবিক বোমা না বানানোর নসিহত করতে আসো। ইসরায়েলের হাতে শতাধিক পারমাণবিক বোমা রেখে ইরানকে এই বোমা না বানাতে বলার ভণ্ডামি পরিত্যাগের আহ্বান জানিয়েছে ইরান। 2015 সালে ইরান যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, চীন, জার্মানি সহ 6 জাতির সাথে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি করেছিল। এই চুক্তিতে শর্ত ছিল, ইরানের পারমাণবিক গবেষণাগারের সব কার্যক্রম ক্যামেরার সামনে হতে হবে এবং জাতিসংঘের নেতৃত্বে কর্মকর্তারা পরিদর্শন করতে পারবে এই গবেষণা কার্যক্রম ও পারমাণবিক স্থাপনা। চুক্তির শর্ত অনুযায়ী ইরানের সব পারমাণবিক স্থাপনার মধ্যে বসানো হয় ক্যামেরা। বিনিময়ে ইরানের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কিন্তু 2018 সালে ট্রাম্প প্রশাসন আকস্মিক একতরফাভাবে এই চুক্তি বাতিল করে। এর কারণ ছিল ইসরায়েল। ইসরায়েল শুরু থেকেই এই চুক্তির বিরুদ্ধে ছিল। চুক্তি করার পর তারা যুক্তরাষ্ট্রের পেছনে লেগে থাকে চুক্তি বাতিলের জন্য। ইসরায়েল অভিযোগ করে, চুক্তির মাধ্যমে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ইরান তেল বিক্রি করে অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী দেশে পরিণত হচ্ছে। অপরদিকে গোপনে ইরান ঠিকই পারমাণবিক বোমা নির্মাণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে বোঝাতে সক্ষম হয় অর্থনৈতিকভাবে শক্তিশালী ইরান ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। ফলে জায়নবাদী ইসরায়েলের একান্ত অনুগত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন ইসরায়েলের কথা মতো 2018 সালে 6 জাতি চুক্তি বাতিল করে ইরানের বিরুদ্ধে ইতিহাসের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে অর্থনৈতিক সহ সার্বিক দিক দিয়ে ইরান অমানবিক পরিস্থিতির মুখোমুখি হয়। গত বছর জুন মাসে ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের পক্ষে যোগ দেয় যুক্তরাষ্ট্র তাদের 12টি B-2 স্পিরিট বোমারু বিমানের সাহায্যে 24টি বাংকার বাস্টার বোমা হামলা চালায় ইরানের পারমাণবিক গবেষণা স্থাপনার উপর। ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান আর সহজে পারমাণবিক গবেষণা কার্যক্রম শুরু করতে পারবে না। কিন্তু ইসরায়েল দাবি করে, ইরানের পারমাণবিক গবেষণা সক্ষমতা ধ্বংস হয়নি এবং তারা এখনও পারমাণবিক বোমা বানাতে সক্ষম। ইসরায়েল আবার যুক্তরাষ্ট্রের পেছনে লবিং শুরু করে ইরানে হামলার লক্ষ্যে। এবার ইসরায়েলের লক্ষ্য ইরানকে হামাস এবং হিজবুল্লাহর মতো ধ্বংস করা। যুক্তরাষ্ট্র ও ইরান অনেকবার সর্বোচ্চ পর্যায় থেকে স্পষ্ট করে জানিয়েছে, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক বোমা বানাতে দেয়া হবে না। তারা যদি জানতে পারে ইরানে কাজ করছে, তাহলে তারা ইরানে হামলা চালাবে। বুধবার ট্রাম্প বলেছেন, এবার ইরানে হামলা হবে আগের চেয়েও ভয়াবহ। ইরান বলে আসছে, তারা পারমাণবিক বোমা নির্মাণের বিরুদ্ধে এবং তাদের পারমাণবিক গবেষণা কার্যক্রম, বিদ্যুৎ উৎপাদন সহ
বেসামরিক কাজের লক্ষ্যে। কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বলে আসছে, ইরান চাইলে 6 মাসের মধ্যে পারমাণবিক বোমা বানাতে পারে। তাদের এই সক্ষমতা ধ্বংস করতে হবে ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে। বুধবার ভারতে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তার এ মৃত্যু নিছক বিমান দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে গোটা ভারতে শুরু হয়েছে বিতর্ক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ প্রকাশ করেছেন। নিহত অজিত পাওয়ার ভারতের বর্ষিয়ান রাজনীতিবিদ শরদ পাওয়ারের ভাতিজা। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে চাচা ভাতিজার তীব্র বিরোধ সৃষ্টি হয়, কারণ অজিত পাওয়ার তার চাচার দল এনসিপি ত্যাগ করে বিজেপির সাথে জোটবদ্ধ হন। শরদ পাওয়ারের দলের সব প্রভাবশালী নেতৃবৃন্দ অজিতের সাথে যোগ দেন। ফলে এনসিপি 2 ভাগে বিভক্ত হয় এবং অজিতের নেতৃত্বের এনসিপি পরিণত হয় মূল দলে। শরদ পাওয়ারের নেতৃত্বের এনসিপি হয়ে যায় ব্র্যাকেটবন্দি। নির্বাচনের প্রতীক ঘড়িও চলে যায় অজিতের এনসিপিতে। কিন্তু মার্কা হারিয়েও 2024 সালের লোকসভা নির্বাচনে শরদ পাওয়ারের নেতৃত্বে থাকা ব্র্যাকেটবন্দি এনসিপি 8টি আসন লাভ করে এবং অজিতের এনসিপি মাত্র 1টি আসনে জয়লাভ করে। এরপর বিজেপি ও সংঘ পরিবারে শুরু হয় অজিতের এনসিপি নিয়ে কানাঘোষা। তবে 6 মাসের মাথায় আকস্মিক আবার রাজ্যসভা নির্বাচনে ব্যাপক আসনে জয়লাভ করে অজিতের এনসিপি। অজিতের এনসিপি পায় 41টি আসন এবং শরদ পাওয়ারের এনসিপি পায় 10টি আসন। বুধবার অজিত পাওয়ার বোম্বে বা মুম্বাই থেকে মহারাষ্ট্রের বারামতিতে যাচ্ছিলেন একটি রাজনৈতিক জনসভায় ভাষণ দিতে, কিন্তু বিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয় এবং নিহত হন বিমানে থাকা পাইলট সহ 5 যাত্রীর সবাই। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিমানে কোনো কারিগরি ত্রুটি শনাক্ত করা যায়নি। তাহলে কেন, কিভাবে বিমানটি বিধ্বস্ত হলো তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্ঘটনার তদন্ত দাবি করে বলেছেন, এই ঘটনার সাথে রাজনীতি জড়িত থাকতে পারে। জবাবে এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ার বলেছেন, এটা নিছক দুর্ঘটনা, এর সাথে কোনো রাজনীতি নেই এবং তার ভাতিজার মৃত্যু নিয়ে তিনি রাজনীতি না করার অনুরোধ জানান মমতা ব্যানার্জির প্রতি। এদিকে ভারতে কোনো অবস্থাতেই থামছে না বিমান দুর্ঘটনা। একের পর এক সামরিক ও বেসামরিক বিমান দুর্ঘটনা দেখতে দেখতে দেশের অনেক মানুষ ট্রমায় আক্রান্ত হয়েছেন। সিরিয়ায় আবার মাথাচাড়া দিয়ে উঠেছে কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা। এর পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে মনে করেন অনেক বিশ্লেষক। তবে কুর্দি বাহিনীর অভিযোগ, যুক্তরাষ্ট্র তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। দীর্ঘ 1 দশক যুক্তরাষ্ট্রের প্রশ্রয়ে ছিল কুর্দি বাহিনী এসডিএফ। কিন্তু গত বছর বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় বিদ্রোহী বাহিনী নেতা আহমেদ আল শারার সরকারের প্রতি সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। তবে গত 1 মাসের বেশি সময় ধরে কুর্দি বাহিনী এসডিএফ সিরিয়ার বিভিন্ন এলাকায় বড় ধরনের যুদ্ধ শুরু করেছে। এই পরিস্থিতি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা বুধবার মস্কো সফর করেছেন। মস্কোয় তিনি বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। পুতিন আহমেদ আল শারাকে বলেছেন, তিনি সিরিয়ার শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা পালন করবেন। রাশিয়া ছিল সিরিয়ার গণহত্যাকারী প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে। বাশার আল আসাদ বাহিনীর সাথে রাশিয়ান আর্মি সিরিয়ায় ব্যাপক গণহত্যা ও ধ্বংস কার্যক্রম চালিয়েছে 1 দশক ধরে। সিরিয়ার বিদ্রোহী বাহিনী বাশার আল আসাদ ও রাশিয়ান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করেই জয়ী হয়েছে। কিন্তু এখন সেই সিরিয়ান বিদ্রোহী বাহিনীর সরকারকে হাত মেলাতে হচ্ছে সিরিয়ায় গণহত্যাকারী পুতিনের সাথে। এই সুযোগে রাশিয়া সিরিয়ায় নতুন করে তার সামরিক উপস্থিতি নিশ্চিত করতে চাইছে। বাশার আল আসাদকে সমর্থনের বিনিময়ে রাশিয়া সিরিয়ায় একটি নৌ ও বিমান ঘাঁটি স্থাপন করেছিল। রাশিয়ার লক্ষ্য এ ঘাঁটি বহাল রাখা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বোলাসভ বুধবার বলেছেন, সিরিয়ায় আমাদের ঘাঁটি বহাল রাখার বিষয়ে আলোচনা হয়েছে পুতিন সারা বৈঠকে। ইরান ও সৌদি আরবের শীর্ষ নেতৃত্বের সাম্প্রতিক ফোনালাপটি মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতার এক ঘনীভূত প্রতিচ্ছবি। একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি, অন্যদিকে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা, তৃতীয় পক্ষ হিসেবে ইসরায়েলের আক্রমণাত্মক ভূমিকা। এই ত্রিমুখী চাপের ভেতরে দাঁড়িয়ে রিয়াদ ও তেহরানের পারস্পরিক বার্তা কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং একটি বৃহত্তর আঞ্চলিক সমীকরণের ইঙ্গিত বহন করে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান যখন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে বলেন যে মার্কিন হুমকি আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করছে এবং অস্থিরতা ছাড়া কিছুই বয়ে আনছে না, তখন সেটি ছিল কেবল ওয়াশিংটনের উদ্দেশ্যে একটি নিন্দা নয়, বরং উপসাগরীয় প্রতিবেশীদের আশ্বস্ত করার
কৌশলী প্রচেষ্টা। একই সঙ্গে সৌদি আরবের পক্ষ থেকে স্পষ্ট করে বলা, তাদের আকাশসীমা বা ভূখণ্ড ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে ব্যবহৃত হবে না। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ ঘোষণার মতো শোনায়। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। এই ফোনালাপের পটভূমি বোঝার জন্য বর্তমান পরিস্থিতির বিস্তৃত প্রেক্ষাপটটি জরুরি। যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে এমন সময়ে যখন ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনকে কেন্দ্র করে হাজারো প্রাণহানির অভিযোগ উঠেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে তেহরানকে হুমকি দিচ্ছেন। ট্রাম্পের বক্তব্যে আর্মার্ডা শব্দটির ব্যবহার কেবল অভ্যন্তরীণ রাজনৈতিক ভাষ্য নয়, বরং ইরানের ওপর মানসিক ও কৌশলগত চাপ সৃষ্টির একটি পুরনো কৌশলের পুনরাবৃত্তি। 2025 সালে জুনে ইসরায়েলের নেতৃত্বে শুরু হওয়া ও পরবর্তী মার্কিন বোমা বর্ষণের স্মৃতি এখনও তাজা, যখন মাত্র 12 দিনের যুদ্ধে ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ লক্ষ্যবস্তু করা হয়েছিল। সেই যুদ্ধের প্রাক্কালে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার যে সম্ভাবনা ছিল তা কার্যত ধ্বংস হয়ে যায়। এই প্রেক্ষাপটে সৌদি আরবের অবস্থান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ ঐতিহাসিকভাবে রিয়াদ ও তেহরান ছিল আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী, যাদের শত্রুতা বহু সংঘাতকে উস্কে দিয়েছে। গত কয়েক বছরে ইরান সৌদি সম্পর্কের নাটকীয় রূপান্তর ঘটেছে। চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন, ইয়েমেন যুদ্ধের উত্তেজনা কমানোর প্রচেষ্টা এবং উপসাগরীয় নিরাপত্তা নিয়ে পরস্পরের সঙ্গে সংলাপ, এই সব কিছুই ইঙ্গিত দেয় যে দুই দেশই সরাসরি সংঘাত এড়াতে আগ্রহী। পেজেশকিয়ানের বক্তব্যে আঞ্চলিক অস্থিরতা কারো উপকারে আসে না, এই বাক্যটি আসলে সেই নতুন বাস্তবতার স্বীকৃতি, যেখানে ইরান বুঝতে পেরেছে যে একাকী প্রতিরোধের রাজনীতি তাকে আরও কোণঠাসা করতে পারে, আর সৌদি আরব উপলব্ধি করেছে যে স্থায়ী শত্রুতা তাদের উন্নয়ন ও বিনিয়োগ কেন্দ্রিক ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক। সৌদি ক্রাউন প্রিন্সের বক্তব্যে ইসলামী দেশগুলোর সংহতির উপর জোর দেওয়া এবং ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন প্রত্যাখ্যান করার কথা বলা ছিল নিছক কূটনৈতিক সৌজন্য নয়। এটি একদিকে যুক্তরাষ্ট্রকে একটি সীমারেখা টেনে দেওয়া, অন্যদিকে ইরানকে একটি আস্থার বার্তা। সৌদি আরব বহু দশক ধরে মার্কিন নিরাপত্তা ছাতার উপর নির্ভরশীল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে রিয়াদ ধীরে ধীরে বহুমুখী পররাষ্ট্রনীতির দিকে এগোচ্ছে। চীনের সঙ্গে ঘনিষ্ঠতা, রাশিয়ার সঙ্গে সমন্বয় এবং আঞ্চলিক প্রতিবেশীদের সঙ্গে সংঘাত কমানোর চেষ্টা, এই সবই সৌদি আরবের কৌশলগত স্বায়ত্তশাসনের লক্ষণ। ইরানের বিরুদ্ধে তাদের আকাশসীমা ব্যবহার না করার ঘোষণা এই পরিবর্তিত অবস্থানের প্রতিফলন, যা ওয়াশিংটনের জন্য একটি বার্তা যে রিয়াদ আর নিঃশর্তভাবে সব সামরিক উদ্যোগে অংশীদার হতে রাজি নয়। ইরানের দিক থেকে দেখলে পেজেশকিয়ানের বক্তব্যে অর্থনৈতিক চাপ ও বাহ্যিক হস্তক্ষেপের বিষয়টি একটি পরিচিত বয়ান। ইরানের নেতৃত্ব দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে নিষেধাজ্ঞা ও রাজনৈতিক চাপ তাদের জনগণের স্থিতিস্থাপকতা ও সচেতনতা নষ্ট করতে পারেনি। তবে বাস্তবে এই বয়ান অভ্যন্তরীণ বৈধতা রক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান। সাম্প্রতিক বিক্ষোভ ও প্রাণহানির অভিযোগ আন্তর্জাতিকভাবে ইরানকে চাপে ফেলেছে, আর যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে কূটনৈতিক ও সামরিক হুমকি জোরদার করছে। এই প্রেক্ষাপটে সৌদি আরবের মতো আঞ্চলিক শক্তির সমর্থন বা অন্তত নিরপেক্ষতা ইরানের জন্য অত্যন্ত মূল্যবান। ট্রাম্পের বক্তব্য ও মার্কিন সামরিক পদক্ষেপের ধারাবাহিকতা ইরানকে একটি পরিচিত দ্বিধার সামনে দাঁড় করিয়েছে। একদিকে চাপের মুখে সমঝোতা করলে অভ্যন্তরীণভাবে দুর্বলতার বার্তা যেতে পারে, অন্যদিকে কঠোর অবস্থান বজায় রাখলে সামরিক সংঘাতের ঝুঁকি বাড়ে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আলী ভায়েজ যেমন বলেছেন, ইরানের দৃষ্টিতে চাপের মুখে আপোষ চাপ কমায় না, বরং তা বাড়ায়। এই মানসিকতা বোঝা গেলে ইরানের প্রতিক্রিয়ার ধরনও স্পষ্ট হয়। তারা মনে করে যে প্রতিরোধী একমাত্র পথ, যা শেষ পর্যন্ত প্রতিপক্ষকে সংলাপে আসতে বাধ্য করে। তবে এই প্রতিরোধের মূল্য যে আঞ্চলিক অস্থিরতা ও অর্থনৈতিক ক্ষতি, তা ইরানও অস্বীকার করে না, বরং সেটাকে অপরিহার্য ত্যাগ হিসেবে উপস্থাপন করে। ইসরায়েলের ভূমিকা এই সমীকরণে একটি আলাদা মাত্রা যোগ করে। 2025 সালের হামলা দেখিয়েছে যে তেল আবিব ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আপোষের পথে হাঁটতে রাজি নয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ে বা কখনো এককভাবে ইসরায়েল আঘাত হানতে প্রস্তুত এই বার্তা তারা বারবার দিয়েছে। এর ফলে উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, এক অস্বস্তিকর অবস্থানে পড়ে। একদিকে ইসরায়েলের সঙ্গে নীরব সহযোগিতা ও স্বাভাবিকীকরণের সম্ভাবনা, অন্যদিকে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর ঝুঁকি। এই দুয়ের ভারসাম্য রক্ষা করা রিয়াদের জন্য সহজ নয়। তাই সৌদি আরবের বর্তমান অবস্থানকে দেখা যায় একটি নিরপেক্ষতা হিসেবে, যেখানে তারা আঞ্চলিক যুদ্ধ এড়াতে সর্বোচ্চ চেষ্টা করছে। ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর সতর্ক বার্তা দিয়েছে যে কোনো প্রতিবেশীর ভূমি, আকাশ বা জলসীমা যদি ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হয় তবে সেটিকে শত্রুতা হিসেবে দেখা হবে। এই পরিস্থিতি উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। এই বক্তব্য একদিকে প্রতিবেশীদের জন্য হুঁশিয়ারি, অন্যদিকে অভ্যন্তরীণ শ্রোতাদের জন্য শক্ত অবস্থানের প্রদর্শন। সৌদি আরবের দ্রুত প্রতিক্রিয়া এবং তাদের আকাশসীমা ব্যবহারের বিষয়টি অস্বীকার করা আসলে এই হুঁশিয়ারির একটি জবাব, যা প্রমাণ করে যে রিয়াদ সংঘাতের ফাঁদে পা দিতে চায় না। এই পুরো ঘটনা প্রবাহে একটি বড় প্রশ্ন সামনে আসে। মধ্যপ্রাচ্য কি একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর জন্ম দিচ্ছে? সেখানে স্থানীয় শক্তিগুলো নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করার চেষ্টা করবে, নাকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো বহিরাগত শক্তির প্রভাবই শেষ পর্যন্ত নির্ধারক হবে? ইরান সৌদি সংলাপের সাম্প্রতিক ধারা আশাবাদ জাগালেও বাস্তবতা হলো এই অঞ্চল এখনও বহিরাগত শক্তির কৌশলগত প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। তেলের বাজার, সামুদ্রিক বাণিজ্য পথ এবং পারমাণবিক বিস্তার, এই সব ইস্যুতে যুক্তরাষ্ট্রের স্বার্থ এতটাই গভীর যে তারা সহজে পিছু হটবে না। তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থানেও এক ধরনের দ্বৈততা দেখা যায়। একদিকে ট্রাম্পের কড়া ভাষা ও সামরিক প্রদর্শন, অন্যদিকে খোলা ব্যবসা বা আলোচনার ইঙ্গিত। এই দ্বৈততা ইরানকে বিভ্রান্ত করলেও পুরোপুরি অবাক করে না, কারণ তেহরান বহু বছর ধরে এমন সংকেতের সঙ্গে অভ্যস্ত। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি, নির্বাচনী চাপ এবং মিত্রদের প্রত্যাশা, এই সবকিছুই ট্রাম্পের বক্তব্য এবং সিদ্ধান্তকে প্রভাবিত করে। ফলে ইরানের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের হুমকি বাস্তব হলেও তা সবসময় অবশ্যম্ভাবী আক্রমণের অর্থ বহন করে না। এই প্রেক্ষাপটে সৌদি আরবের ভূমিকা একটি সম্ভাব্য মধ্যস্থতাকারীর দিকে ইঙ্গিত করে। যদিও রিয়াদ প্রকাশ্যে এমন কোনো দাবি করেনি, তবু তাদের অবস্থান সংলাপের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে এবং সামরিক উত্তেজনার বিরুদ্ধে একটি নৈতিক ও কূটনৈতিক অবস্থান তৈরি করে। চীনের মধ্যস্থতায় ইরান সৌদির সমঝোতার অভিজ্ঞতা দেখিয়েছে যে আঞ্চলিক শক্তিগুলো চাইলে বহিরাগত ছাড়া সমস্যার সমাধান করতে পারে। প্রশ্ন হলো, বর্তমান সংকটে সেই ইচ্ছা ও সক্ষমতা কতটা কার্যকর হবে? মধ্যপ্রাচ্যের ইতিহাস বলে যে একটি ছোট্ট ভুল হিসাব, একটি ভুল বোঝাবুঝি বা একটি বিচ্ছিন্ন হামলা পুরো অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ইরান যদি মনে করে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আক্রমণ করতে যাচ্ছে, তাহলে তারা আগাম প্রতিক্রিয়া দেখাতে পারে। আবার যুক্তরাষ্ট্র যদি ইরানের কোনো পদক্ষেপকে অতিরঞ্জিত হুমকি হিসেবে দেখে, তারা শক্তি প্রদর্শনে যেতে পারে। এই ঝুঁকিপূর্ণ পরিবেশে সৌদি আরবের মতো দেশগুলোর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের ভূগোল ও রাজনৈতিক প্রভাব সংঘাতের গতিপথ নির্ধারণ করতে পারে। সবশেষে পেজেশকিয়ান ও এমবিএস এর ফোনালাপটি একদিকে তাৎক্ষণিক উত্তেজনা প্রশমনের চেষ্টা, অন্যদিকে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত বার্তা। এটি প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের রাজনীতি কেবল দ্বন্দ্ব ও শত্রুতার গল্প নয়, এখানে বাস্তবতাবাদ, স্বার্থের হিসেব এবং পরিবর্তিত প্রেক্ষাপট নতুন জোটের সম্ভাবনাও রয়েছে। তবে এই সম্ভাবনা বাস্তবে রূপ নেবে কিনা তা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ, ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং ইসরায়েলের নিরাপত্তা হিসাবের ওপর। আপাতত যা স্পষ্ট তা হলো, এই অঞ্চলে অস্থিরতা সত্যি কারো উপকারে আসে না, কিন্তু ইতিহাস বলে সেই উপলব্ধি বাস্তব সিদ্ধান্তে রূপ নিতে অনেক সময় লাগে, আর সেই সময়ের মধ্যেই সবচেয়ে বড় ঝুঁকি লুকিয়ে থাকে। অবশেষে স্বপ্নের একটি যুগে প্রবেশ করল বাংলাদেশ। দেশি বিদেশি সব ষড়যন্ত্র আর চাপ উপেক্ষা করে বাংলাদেশ চীন মঙ্গলবার স্বাক্ষর করেছে বগুড়ায় সামরিক ড্রোন নির্মাণ কারখানা স্থাপনের চুক্তি। বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে মঙ্গলবার দুই দেশের মধ্যে ঐতিহাসিক এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান। বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ ISPR এর এক বিজ্ঞপ্তিতে
জানানো হয়েছে চুক্তি স্বাক্ষরের এই তথ্য। চীন বাংলাদেশ চুক্তি অনুযায়ী চীনের প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশ নির্মাণ করবে মাঝারি ও স্বল্প উচ্চতার শক্তিশালী ও আধুনিক সামরিক ড্রোন। প্রকাশিত তথ্য অনুসারে মঙ্গলবারের এই চুক্তি স্বাক্ষর বাতিল করার জন্য দেশি বিদেশি বিভিন্ন মহল থেকে তীব্র চাপ সৃষ্টি করা হয় বাংলাদেশ সরকারের ওপর। শেষ মুহূর্তে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলেও খবর ছড়িয়ে পড়ে। তবে সব চাপ উপেক্ষা করে শেষ পর্যন্ত বাংলাদেশ সক্ষম হয়েছে চীনের সঙ্গে তাৎপর্যপূর্ণ এই চুক্তি স্বাক্ষর করতে। আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তিতে প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, শিল্প দক্ষতা উন্নয়ন এবং যৌথ প্রযুক্তিগত সহযোগিতার বিষয় রয়েছে। দুই দেশের মধ্যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা G2G চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনাল বা CETC ড্রোন বিমান তৈরি ও সংযোজন কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তর করবে। আইএসপিআর থেকে বলা হয়েছে, চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনী এবং CETC ইন্টারন্যাশনাল যৌথভাবে বাংলাদেশে একটি অত্যাধুনিক ড্রোন বিমান বা UAV উৎপাদন এবং সংযোজন সুবিধা স্থাপন করবে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ এই চুক্তি দীর্ঘমেয়াদে বাংলাদেশের সামরিক ড্রোন বা UAV উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। বিমান বাহিনী প্রাথমিকভাবে বিভিন্ন ধরনের মাঝারি উচ্চতা, কম সহনশীলতার UAV এবং ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং UAV উৎপাদন ও সংযোজনের সক্ষমতা অর্জন করবে। ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং সিস্টেমের ড্রোন রানওয়ে ছাড়া সরাসরি উড্ডয়ন ও অবতরণ করতে পারবে। এছাড়া বিমান বাহিনী তাদের নিজস্ব UAV এই প্রকল্পের মাধ্যমে উৎপাদন করবে। এই UAV-গুলো সামরিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এই চুক্তির ফলে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে সক্ষমতা সম্প্রসারিত হবে, যা জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা পূরণে সহায়ক হবে। বাংলাদেশ সক্ষম হবে একসময় সামরিক ড্রোন রপ্তানি করতে। একই সঙ্গে বিশেষায়িত প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং দক্ষ মহাকাশ কর্মশক্তি গড়ে তোলার মাধ্যমে জাতীয় প্রযুক্তিগত অগ্রগতিতেও উল্লেখযোগ্য অবদান রাখবে। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরী, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ CETC ইন্টারন্যাশনালের প্রতিনিধি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আরও অনেক আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বগুড়ায় ড্রোন কারখানা নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ সরকার ইতোমধ্যে 608 কোটি টাকা বরাদ্দ করেছে। চলতি বছর ডিসেম্বর মাসেই শেষ হতে পারে কারখানা নির্মাণের কাজ। এরপরেই সামরিক ড্রোন উৎপাদন শুরু করবে বাংলাদেশ। চীনের সঙ্গে ড্রোন নির্মাণ কারখানা স্থাপন চুক্তির খবর বাংলাদেশের তরুণ সমাজ সহ দেশপ্রেমিক প্রতিটি মানুষের মনে গভীর আনন্দের সঞ্চার করেছে। এবার তারা দেখার অপেক্ষায় রয়েছে চীনা J-10C ফাইটার জেট কেনার চুক্তি। ইরান ইসরায়েল ভবিষ্যৎ সম্ভাব্য যুদ্ধে দুটি মুসলিম দেশের সহায়তা পেতে পারে ইসরায়েল। এ দেশ দুটি হল জর্ডান ও আজারবাইজান। ইসরায়েলের একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে একথা। সর্বশেষ জুন মাসের যুদ্ধে ইরানে হামলার ক্ষেত্রে ইসরায়েল ব্যাপকভাবে অবাধে ব্যবহার করেছে জর্ডানের আকাশসীমা। জর্ডানের ওপর দিয়ে দীর্ঘ আকাশ পথ অতিক্রম করে ইসরায়েলের শত শত যুদ্ধ বিমান বোমা হামলা চালিয়েছে ইরানে। এছাড়া সিরিয়া, লেবানন সহ মধ্যপ্রাচ্যের আরও বিভিন্ন অঞ্চলে হামলার ক্ষেত্রেও ইসরায়েল দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে জর্ডানের আকাশসীমা। অপরদিকে ইসরায়েলের সাথে শক্তিশালী সামরিক সম্পর্ক রয়েছে আজারবাইজানের। 2020 সালে নাগর্নো কারাবাখ ঘিরে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে আজারবাইজান ব্যবহার করেছে ইসরায়েলের তৈরি শক্তিশালী ড্রোন বিমান। ইসরায়েলের এই সহায়তা আজারবাইজানকে সহায়তা করেছে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে। বিনিময়ে ইসরায়েল গোপনে আজারবাইজানের বিমান ঘাঁটি ব্যবহার করে বলে খবর রয়েছে। আজারবাইজানে ইসরায়েলের সামরিক বিমান মোতায়েন করা অবস্থায় রয়েছে বলেও অভিযোগ ইরানের। আজারবাইজানের মাধ্যমে ইসরায়েল নজরদারি পরিচালনা করে ইরানের উপর। এ নিয়ে ইরান আজারবাইজান দীর্ঘদিন ধরে তীব্র উত্তেজনা চলছে। সম্প্রতি ইরান আজারবাইজান সীমান্তে উঁচু একটি পাহাড়ি এলাকায় শক্তিশালী রাডার ও নজরদারি সিস্টেম স্থাপন করেছে, যার মাধ্যমে গোটা আজারবাইজান ইরানের নজরদারির আওতায় থাকবে। দিন যতই যাচ্ছে ততই বাড়ছে ইরান যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাবনা। মঙ্গলবার যুক্তরাষ্ট্র বিমান বাহিনী জানিয়েছে, মধ্যপ্রাচ্যে তারা শুরু করেছে রেডিনেস এক্সারসাইজ নামক বৃহৎ পরিসরে একটি সামরিক মহড়া। গোটা মধ্যপ্রাচ্যের সমুদ্র এলাকা জুড়ে চলবে এই মহড়া। মহড়া উপলক্ষে সোমবার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি শক্তিশালী ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ।
এই মহড়া শুরুর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার হুমকি দেন। সমর বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে চলমান মহড়া ইরানের সম্ভাব্য হামলার প্রস্তুতি। অপরদিকে সোমবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী মোতায়েনের পর ইরান তাকে আলোচনার প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধ মোকাবেলায় কাছাকাছি এসেছে চীন, ব্রিটেন, ভারত ও ইউরোপিয়ান ইউনিয়ন। বুধবার চীনে পৌঁছেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আগের দিন মঙ্গলবার ভারতের সাথে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। বুধবার চীন সফর শুরুর আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, বছরের পর বছর ধরে চীনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি অসঙ্গতিতে আটকে আছে। স্বর্ণযুগ থেকে বরফ যুগ পর্যন্ত কখনো গরম, কখনো ঠান্ডা, এভাবে চলছে আমাদের সম্পর্ক। কিন্তু পছন্দ করুন বা না করুন, চীন যুক্তরাজ্যের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক খেলোয়াড় হিসেবে তাদের সাথে একটি কৌশলগত এবং ধারাবাহিক সম্পর্ক আমাদের জাতীয় স্বার্থেই প্রয়োজন। চীন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে রয়েছে 50 জনের বেশি গুরুত্বপূর্ণ ব্যবসায়ী সফর সঙ্গে। প্রধানমন্ত্রীর কার্যালয় 10 নং ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো উভয়ই সম্প্রতি বেইজিং সফর করেছেন এবং 8 বছর আগে থেরেসা মে প্রধানমন্ত্রী হিসেবে সফর করার পর থেকে ফ্রান্স ও জার্মানি উভয়ের সরকার প্রধানরা বেশ কয়েকবার বেইজিং সফর করেছেন। এর মানে হলো তাদের উত্থাপিত চ্যালেঞ্জগুলি থেকে চোখ বন্ধ করে থাকা নয়, বরং যেখানে আমরা দ্বিমত পোষণ করি সেখানেও জড়িত হওয়ার প্রয়োজন। মঙ্গলবার গুরুত্বপূর্ণ এক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ভারত ইউরোপিয়ান ইউনিয়ন। চুক্তি অনুযায়ী ইউরোপিয়ান ইউনিয়ন ভারতের পণ্য আমদানির ক্ষেত্রে 99.5% শুল্ক তুলে নেবে 7 বছরের জন্য। অপরদিকে ভারত ইউরোপিয়ান পণ্য আমদানির ক্ষেত্রে 96.5% শুল্ক প্রত্যাহার করবে একই সময়ের জন্য। ইউরোপিয়ান ইউনিয়ন বর্তমানে ভারতের সবচেয়ে বড় রপ্তানি বাজার। বছরে তাদের মধ্যে বাণিজ্যের পরিমাণ $142 বিলিয়ন। অপরদিকে ভারত ইউরোপিয়ান ইউনিয়নের নবম বাণিজ্যিক অংশীদার। ভারত থেকে ইউরোপে যেসব পণ্য রপ্তানি হয় তার মধ্যে রয়েছে টেক্সটাইলস, অ্যাপারেল, লেদার, জেমস অ্যান্ড জুয়েলারি, মেরিন প্রোডাক্টস এবং ফার্মাসিউটিক্যালস। অপরদিকে ইউরোপের বিভিন্ন দেশ ভারতে যেসব পণ্য রপ্তানি করে তার মধ্যে রয়েছে অটোমোবাইল, মদ, অলিভ অয়েল, স্পিরিটস, অ্যালকোহল, মেশিনারি, সিরামিক্যালস এবং মেডিকেল সরঞ্জাম। যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্য আমদানির ক্ষেত্রে 50% শুল্ক আরোপের পর ভারত সাঁড়াশি অভিযানের নামে ইউরোপে পণ্য রপ্তানি বৃদ্ধির জন্য। এর ফলে বিপদে পড়েছে বাংলাদেশের পোশাক সহ বিভিন্ন পণ্য রপ্তানিকারকরা। ইউরোপে ভারতের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে বাংলাদেশ। চীনে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সফর এবং ইউরোপের সাথে ভারতের বাণিজ্য চুক্তিকে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেছে বিবিসি। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কত থাকে ও খারাপ বলে সব थोड़ी सी स्टार्ट लग रही है। उसमें रिस्क ले रहे हैं, उतने जोखिम ले रहे हैं।